হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ইতিহাসের ছোট প্রশ্নর ক্লাস আছে, কিন্তু এই ক্লাসটায় আমি ইতিহাসের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের পড়া হচ্ছিল 5 নম্বর অধ্যায়, সেখানে যে সাজেশানটা দিয়েছিলাম সেই সাজেশানের এই প্রশ্নটা আজ আলোচনা করব। গুপ্তযুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। আর এই ভিডিওটা যেহেতু আমি ইউটিউবে আপলোড করছি, সবাই দেখতে পাবে। এর কারণ হচ্ছে তোমরা বুঝতে পারবে যে কিভাবে নোট লিখলে 8-এ 8 পাওয়া যায়, অর্থাৎ নোটের কোয়ালিটিটা কীরকম হওয়া দরকার, এটা তোমাদের একটা ধারণা এসে যাবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তোমরা বুঝতে পারবে যে অনলাইনে আমাদের ক্লাসটা হচ্ছে সেখানে কীরকম কোয়ালিটির নোট তোমাদের দেয়া হচ্ছে, সেটাও তোমরা বুঝতে পারবে। আর জানুয়ারি মাস থেকে নতুন অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে। যারা তোমরা কোচিং নিতে যাও জানুয়ারি মাস থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। সেখানে তোমাদের মান্থলি ফিস থাকবে কিন্তু 200 টাকা করে। 5 মাসে তোমাদের সিলেবাসটা সেখানে কভার করা হবে। দেখো এবারে আজকের ক্লাসটা বুঝে নাও। গুপ্তযুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। প্রথমে আছে দেখো ভূমিকা। প্রাচীন যুগে খ্রিস্টীয় 4র্থ শতক থেকে শুরু হয়ে ত্রয়োদশ শতক পর্যন্ত, অর্থাৎ 300 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল। তাহলে কি হলো? প্রাচীন যুগে খ্রিস্টীয় 4র্থ শতক থেকে শুরু হয়ে ত্রয়োদশ শতক পর্যন্ত, অর্থাৎ 300 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল। ইতিহাসবিদ ডক্টর রামচরণ শর্মা সামন্ততন্ত্রের উত্থান, বিকাশ ও অবক্ষয়ের সময়কালকে 3টি পর্বে বিভক্ত করেছে। উত্থান, ঠিক আছে, উত্থান, বিকাশ আর অবক্ষয়কে 3টে পর্বে বিভক্ত করেছে। দেখো 1 নম্বর কি আছে, দেখো 1 নম্বর হচ্ছে 300 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে সামন্ততন্ত্রের উত্থান। 2 নম্বর 600 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ভারতে সামন্ততন্ত্রের উত্থান ঘটে। তারপরে দেখো কি আছে, 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সামন্ততন্ত্রের অবক্ষয় পর্ব চলে, অর্থাৎ তখনই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ভারতে সামন্ততন্ত্রের উত্থান, বিকাশ, অবক্ষয়ের সময়কাল ঐতিহাসিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। তারপরে দেখো সুতরাং ভারতীয় উপমহাদেশে বিশেষ করে গুপ্তযুগে সামন্ততন্ত্রের উত্থানের নানাবিধ কারণ রয়েছে। গুপ্তযুগে সামন্ততন্ত্রের উত্থানের নানাবিধ কারণ রয়েছে। 1 নম্বর কারণ কি, দেখো কেন্দ্রীয় শাসনের দুর্বলতা। স্কন্দগুপ্তের রাজত্বকালের শেষ দিকে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে যেতে থাকে। তাহলে কি বললাম? স্কন্দগুপ্তের রাজত্বকালের শেষ দিকে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে যেতে থাকে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণও শিথিল হয়ে পড়ে। তারপরে দেখো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। তারপরে দেখো ফলে আঞ্চলিক শক্তির প্রাধান্য ক্রমশ বাড়তে থাকে। এইরূপ পরিমণ্ডলে এক নতুন শাসক গোষ্ঠীর উদ্ভব ঘটে, যারা সামন্ত নামে পরিচিত। নতুন একটা শাসক গোষ্ঠীর উদ্ভব ঘটে, যারা সামন্ত নামে পরিচিত। তারপরে দেখো অগ্রহার ব্যবস্থা। এখানে কি বলা হচ্ছে, দেখো ইতিহাসবিদ ডক্টর রামচরণ শর্মা দেখিয়েছেন যে ভারতে খ্রিস্টীয় 3য় শতকের পরবর্তীকালে, দেখো খ্রিস্টীয় 3য় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমিদান করার প্রথা চালু ছিল। তাহলে কি পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণদের এবং ধর্মীয় প্রতিষ্ঠানে জমি দান করার প্রথা চালু ছিল। এই প্রথা অগ্রহার বা ব্রাহ্ম দেহ নামে পরিচিত। এই প্রথার মাধ্যমে জমির প্রাপক, অর্থাৎ জমিটা যে পেল তাকে প্রাপক বলা হচ্ছে। জমির প্রাপক যে জমি লাভ করত, সেই জমির যাবতীয় অধিকার তার হাতে চলে যেত। তারপরে দেখো ফলে জমির প্রাপকের ক্ষমতা বৃদ্ধি পায় এবং তিনি ভূস্বামীতে পরিণত হয়। তার প্রাপ্ত জমিতে বসবাসকারী কৃষকরা তার প্রজায় পরিণত হয় এবং তাদের ওপর প্রভুর শোষণ চলতে থাকে। এইভাবে সামন্ততন্ত্রের উত্থানের পথ প্রশস্ত হয়। তারপরে দেখো নগরের অবক্ষয়। এখানে কি বলা হচ্ছে, দেখো অজ্ঞাহার প্রথাকে ভিত্তি করে গুপ্তযুগে উদ্ভূত নতুন ভূস্বামীরা কৃষি উৎপাদনে শ্রমের ওপর জোর দিলে শিল্প বাণিজ্য অবহেলিত হয়। তাহলে কি নতুন যারা ভূস্বামী তারা কৃষি উৎপাদনে শ্রমের ওপর জোর দিলে শিল্প বাণিজ্য অবহেলিত হয়। শিল্প ও বাণিজ্যের অবনতির ফলে নগরগুলির অবক্ষয় শুরু হয়।
এই সময় প্রাচীন ভারতের বহু সমৃদ্ধ নগর যেমন বৈশালী, কপিলাবস্তু, শ্রাবন্তী প্রভৃতির অবক্ষয় এই সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তারপর দেখো, নগর জীবনের অবক্ষয় এবং গ্রাম্য জীবনের প্রসার অর্থাৎ কৃষি উৎপাদন ভিত্তিক এই ব্যবস্থা সামন্ত প্রথা নামে পরিচিত। তারপরের পয়েন্ট দেখো, বাণিজ্যের অবনতি। এবার বাণিজ্য। গুপ্তযুগের শেষ দিকে বৈদেশিক বাণিজ্য চরম অবক্ষয়ের সূচনা হয়েছিল। তাহলে কি, গুপ্তযুগের শেষ দিকে বৈদেশিক বাণিজ্যের চরম অবক্ষয়ের সূচনা হয়েছিল। সাম্রাজ্যের সর্বত্র অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তে থাকে। অজ্ঞাহার ব্যবস্থার বিকাশের ফলে স্বনির্ভর কৃষি অর্থনীতি মুখ্য হয়ে ওঠে। কৃষি অর্থনীতির বিকাশ ছিল আসলে সামন্ত অর্থনীতির নামান্তর। কৃষি অর্থনীতির বিকাশ সামন্ত অর্থনীতির নামান্তর। তারপরে দেখো, পয়েন্টটা দেখো, কৃষকের বদ্ধ জীবন। এটাই শেষ পয়েন্ট। প্রাচীন ভারতে বিশেষ করে গুপ্ত যুগে ভারতে কৃষক সমাজ ভূমির মালিকানা হারিয়ে ভূমি বলছে প্রভুর জমিতে শ্রমদানে বাধ্য হয়েছিল। তাহলে কি বলছে, প্রাচীন ভারতে বিশেষ করে গুপ্ত যুগে ভারতের কৃষক সমাজ ভূমির মালিকানা হারিয়ে প্রভুর জমিতে শ্রমদানে বাধ্য হয়েছিল। ফলে কৃষকরা এক প্রকার এককেন্দ্রিক বদ্ধ জীবনযাত্রায় আবদ্ধ হয়ে পড়েছিল। সেই সকল কৃষকদের পরিশ্রমে উৎপাদিত সামগ্রী প্রভু অর্থাৎ ভূস্বামীর কাছে পৌঁছে যেত। এইভাবে সামন্তরা আরও ক্ষমতাশালী হয়ে উঠেছিল। তারপরে উপসংহার লিখবে দেখো, সুতরাং ইতিহাসকে সাক্ষী রেখে খ্রিস্টীয় 4র্থ শতক থেকে ভারতে এক নতুন শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল যা সামন্ততন্ত্র নামে পরিচিত। তবে একথা বলা যেতে পারে যে ভারতের সামন্ত প্রথা বা স্থানীয় শাসন ব্যবস্থা বৈদিক যুগ থেকেই বর্তমান ছিল। গুপ্ত যুগে তা অধিক জনপ্রিয়তা লাভ করে। এই ছিল আজকের ক্লাসটা। তোমরা ভালো করে বোঝো এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই তোমাদের বলছি, তোমরা ভালো করে দেখো যে নোটের কোয়ালিটিটা কীরকম, কেমনভাবে নোটটা লিখলে 8-এ 8 অবশ্যই পাওয়া যায়। ঠিক আছে, অনেকে পায় 8-এ 8 পাওয়া যায় 8 নম্বরের প্রশ্নই। আর তোমরা যদি কেউ অনলাইনে আমার সাথে কোচিং নিতে চাও তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নম্বর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তাও একবার বলে দিচ্ছি, 9123005218 এই নাম্বারে। আরেকটা কথা, 5 মাসে তোমাদের সিলেবাস কিন্তু কভার করিয়ে দেওয়া হবে। মান্থলি 200 টাকা ফিস থাকছে, আর সপ্তাহে কিন্তু 2টো করে ক্লাস তার জন্য তোমরা পাবে। আরও বেশি জানার জন্য আমার সাথে যোগাযোগ করো।